আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের এই ভিডিও ক্লাসের বিষয় হলো প্রকৃত ইসলামী ব্যাংকে কি কি থাকার কথা নয়, মানে কোন বিষয়গুলো প্রকৃত ইসলামী ব্যাংক যদি সেটা প্রকৃত ইসলামী ব্যাংকিং করে থাকে তাহলে যে বিষয়গুলো সেখানে থাকার কথা নয় সেগুলো নিয়েই আলোচনা করব। দেখেন, বোর্ডে আমি 11টা বিষয় তুলে ধরেছি যেটা কনভেনশনাল ব্যাংকিংয়ে খুব স্বাভাবিক, কিন্তু ইসলামী ব্যাংকিংয়ে সম্পূর্ণ অসম্ভব যদি সেটা প্রকৃত ইসলামী ব্যাংকিং করে থাকে। প্রথম হলো লোন বা ঋণ। ইসলামী ব্যাংক বিনিয়োগ করবে, ব্যবসা করবে, এইখানে লোনের কোনো অস্তিত্ব থাকতে পারে না। দ্বিতীয় হলো ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানত। বলতে পারেন যে ইসলামী ব্যাংকে যে বিনিয়োগ করবে সেটাই তো ফিক্সড একটা টার্মে রাখা হচ্ছে। ফিক্সড টার্মে রাখলেও এইখানে আপনি একটা পার্থক্য নির্ণয়ের চেষ্টা করবেন, সেটা হলো দুইটি ব্যাংক, একটা ইসলামী ব্যাংক আর একটা কনভেনশনাল ব্যাংক, দুই ব্যাংকের একটা ফিক্সড ডিপোজিট, যেটা ইসলামী ব্যাংকে বলা হয় এমটিডিআর আর কনভেনশনাল ব্যাংকিংয়ে বলা হয় ফিক্সড ডিপোজিট। এই দুটা স্টেটমেন্ট নেবেন অথবা দুইটা ইনস্ট্রুমেন্ট নেবেন, ইনস্ট্রুমেন্ট পেপারটা নেবেন বা ডকুমেন্টসটা নেবেন। এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ইসলামী শব্দগুলো বাদ দিয়ে। আসলে আমরা পার্থক্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখি না। দুটো ক্ষেত্রেই ওই স্টেটমেন্টের ভিতর দেখবেন রেট লেখা আছে। আপনি বলবেন যে রেটের উঠানামা করলেই তো ইসলামী ব্যাংক। না, ইসলামী ব্যাংক ব্যবসা করবে। থাকার কথা ছিল এই ফিক্সড ডিপোজিট না হয়ে একটা বিনিয়োগ টার্ম, বিনিয়োগ ডকুমেন্ট অথবা বিনিয়োগ চুক্তি, যেটাতে এই গ্রাহক জেনে শুনে একটা ক্ষেত্রে বিনিয়োগ করবে। আরেকটা বিষয় হলো মুদারা বা টার্ম ডিপোজিট যখন নিচ্ছেন তখন ওই ব্যাংকের মুদারিব হওয়ার যোগ্যতা থাকতে হবে। মুদারিব হওয়ার যোগ্যতা হলো তার নিজস্ব কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে, প্রজেক্ট থাকতে হবে, অন্তত পক্ষে মুশারাকা ভিত্তিতে তার বিনিয়োগ বা পার্টনারশিপ থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মুদারাবা ভিত্তিতে যে ডিপোজিটটা নেওয়া হয় সেইটা ওই কনভেনশনাল ব্যাংকিংয়ের আকারেই নেওয়া হয়, শুধুমাত্র কিছু ভাষাগত পার্থক্য ছাড়া এখানে কোনো পার্থক্য থাকে না। আর যে বিনিয়োগটা বলা হয় সেটা আসলে মুরাবাহা ভিত্তিতে লোন দেওয়া হয়। মুরাবাহা তো আসলে খুব সহজ জিনিস। আপনি আপনার ব্যাংকে, ইসলামী ব্যাংকগুলোতে কোনো পণ্য বিক্রি করেন না, কিন্তু পৃথিবীর সব পণ্যই আপনি কাগজে কলমে বিক্রি করতে পারেন। ধরেন একজন এই যে ফিক্সড ডিপোজিট করলো, এই টাকাটা আপনি বিনিয়োগ করবেন বলা হয়। আসলে বিনিয়োগটা কোথায় করবেন? বিনিয়োগ করেন হলো ওই বাই মুরাবাহার মাধ্যমে একটা কাগজে কলমে বিক্রির, পণ্য বিক্রির একটা কাগজে কলমে লেখালেখির মাধ্যমে, বা আমি বলবো যে একটা নাটক করার মাধ্যমে এখানে আসলে ফাইন্যান্স করা হয়। তো এইটার মাধ্যমে এখানে আপনার মুদারিব হওয়ার কোনো যোগ্যতা নাই, কারণ আপনি ব্যবসা করেন না, মানে ব্যাংকের কথা বলছি, কোনো ব্যবসা করেন না। তাহলে পারে এই ফিক্সড ডিপোজিট নিচ্ছেন কেন? এটা আসলে থাকার কথা না। এখানে ব্যবসা থাকার কথা, হওয়ার কথা। গ্রাহক হিসেবে যারা আসবে, বিনিয়োগদাতা হিসেবে যারা আসবে, তাদের জেনে শুনে একটা ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যবসা বিনিয়োগ করতে হবে। সে বিনিয়োগের ব্যবস্থা থাকতে হবে এবং সেখান থেকে লাভ ক্ষতি ওই বিনিয়োগদাতার কাছে বা অ্যাকাউন্টে যাবে। এখানে কোনো ফিক্সড রেট বা ফিক্সড ডিপোজিট থাকার কথা না। মেয়াদি যে আমানত, যে এই পর্যন্ত আপনার টাকাটা থাকবে, এই পর্যন্ত যদি টাকাটা থাকে তাহলে এই পরিমাণ প্রফিট পাবেন, এইটা হলো একটা বানোয়াট কথাবার্তা। যে কনভেনশনাল ব্যাংকে যদি যান তাহলেও ওরা একই কথাই বলবে, মেয়াদি আমানত এখানে এই পরিমাণ টাকা এই পর্যন্ত, এক বছর বা যে কোনো একটা মেয়াদ পর্যন্ত থাকলে তারা একটা রেটে ইন্টারেস্ট দেবে। তা আপনিও একই কাজই করছেন, শুধু বলছেন যে আমরা প্রফিট দেব। এটা থাকার কথা না, কারণ ব্যবসা যখন থাকবে তখন কোনো রেট বা এই ফিক্সড ডেট থাকার কথা না। ব্যবসা ক্যালেন্ডার দেখে চলে না।
ব্যবসা নিজের মতো চলে, এখানে ঝুঁকি আছে, লাভের সম্ভাবনাও আছে, ঝুঁকির লসের ঝুঁকিও আছে। এগুলো মেনে নিয়েই যখন বিনিয়োগ হবে তখন সেটা কিন্তু আর ফিক্সড ডিপোজিট থাকবে না, সেখানে হবে বিনিয়োগ চুক্তি। এই বিনিয়োগ চুক্তি থাকার কথা ছিল এই ফিক্সড ডিপোজিটের বদলে। এরপরে হলো এসওডি, সিকিউরিটি ওভারড্রাফট। এই একটু আগে যে ফিক্সড ডিপোজিট ছিল, এই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে এসওডি দেওয়া হয়, নাম রাখা হয় মুরাবাহা এগেনস্ট এই এমটিডিআর। এই যে ফিক্সড ডিপোজিট এটাকে বলা হয় এমটিডিআর, আর এসওডিটাকে বলা হচ্ছে মুরাবাহা এগেনস্ট এমটিডিআর, নাম চেঞ্জ কিন্তু ঘটনা একই। কনভেনশনাল ব্যাংকিংয়ে একটা যে পরিমাণ আমানত আছে, যে পরিমাণ ডিপোজিট আছে, তার এগেনস্টে একটা হয়তো 80% আপনাকে দিয়ে দেওয়া হবে, ওই সিকিউরিটি থাকবে আমার ব্যাংকের কাছে যে ডিপোজিট থাকবে সেইটা। আপনি চিন্তা করেন, আপনি যদি সত্যিকার অর্থে বিনিয়োগ করতেন তাহলে কি এই ঘটনা এসওডি দেওয়ার কোনো কথা আসতো না। আপনি চিন্তা করেন যে আপনি একটা দোকানে বিনিয়োগ করেছেন, যেখানে 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন। আপনি কিছুদিন ওই দোকানদারকে বললেন যে আপনাকে যে আমি 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগটাকে সিকিউরিটি রেখে আমাকে 8 লক্ষ টাকা কিছুদিনের জন্য লোন দেন, এই কয়দিন লাভ দেওয়ার দরকার নাই। তো আপনাকে কি লোনটা দিবে? সে বলবে যে তোমার মতো পার্টনারের আমার দরকার নাই, আমি এই শেয়ারটাকে উইথড্র করে তোমারটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। এই ধরনের ঘটনা ঘটার কথা না। আপনি যেটা বিনিয়োগ করেছেন সে বিনিয়োগ উইথড্র করাও যেমন কঠিন, আর ওইটার এগেনস্টে লোন নেওয়ার মানে কোনো সম্ভাবনাই নাই, এটা সুযোগই দেওয়া হবে না। কারণ যদি ব্যবসায়ী হয়, সে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেছে, ওইটার এগেনস্টে টাকাটা পাবে কোথায়? এটা আসলে সম্ভব না যদি প্রকৃত ইসলামী ব্যাংকিং হয়। এরপর হলো ইন্টারেস্ট রেট বা সো কল্ড প্রফিট রেট। মানে কনভেনশনাল ব্যাংকিংয়ে ইন্টারেস্ট রেট এটা খুবই স্বাভাবিক, কিন্তু প্রকৃত ইসলামী ব্যাংকে এটা সম্ভব না। মানে আপনি ভাষা চেঞ্জ করে প্রফিট রেট বলছেন, এটা আসলে ভাষা পরিবর্তন করেছেন, মানে প্রফিট মানে অর্থ পরিবর্তন করেছেন। যেমন লোন অর্থে ইনভেস্টমেন্ট ব্যবহার করছেন বা বিনিয়োগ ব্যবহার করছেন, আর ইন্টারেস্ট অর্থে প্রফিট ব্যবহার করছেন। এটা হলো ওই শব্দের মতো। কিছু ইয়াং পিপল এখন দেখবেন যে কিছু শব্দ ব্যবহার করে যেটা অতীতে বা ওল্ড পিপলরা সেই অর্থে ব্যবহার করে না। যেমন একটা শব্দ অস্থির, এই অস্থির অর্থে কি অর্থে ব্যবহার করে তারা? চমৎকার অর্থে ব্যবহার করে। কিন্তু অস্থির অর্থ কি? যেটা স্থির না, যেটা খুবই নড়াচড়া করছে, যেটা খুব মুভমেন্ট হচ্ছে বেশি, হ্যাঁ, স্থির না, সেটা অস্থির। কিন্তু অস্থির অর্থ চমৎকার, এই অর্থে সম্ভবত ব্যবহার করছে। তো এখানেও আপনি বেশিরভাগ ব্যাংকেই আমরা দেখছি যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ মানে হলো লোন, আর এই ইন্টারেস্ট মানে প্রফিট। কারণ তাদের কোনো ব্যবসা নাই। ব্যবসা থাকলে এই রেট থাকতো না, রেট দেওয়া সম্ভব না। ধরেন আপনি একজনকে বিনিয়োগ করেছেন, বলছেন 5 লাখ টাকা বিনিয়োগ করলেন, আপনি বললেন যে মাসে মাসে কিন্তু আমাকে 5,000 টাকা দিতে হবে। তাহলে কি এইটা বিনিয়োগ হলো? এটা ঋণ হয়ে গেল। কারণ আপনাকে 5,000 টাকা ফিক্সড করে দিলেন যখন, তার মানে আপনার ব্যবসার ঝুঁকির সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তাহলে পারে এই যে রেট যখন হবে তখন কিন্তু এটা কিন্তু ওই ঋণের সাথে সম্পর্কিত হবে, সুদ হয়ে যাবে। এখন অনেকে বলছেন, একজন আমাকে ফোন করে বললেন যে জাকাতে তো রেট আছে। ভাই, ভাষাগুলো খুব অর্থটা সহজ, মানে ভালোভাবে বুঝতে হবে। রেট, রেশিও, আর হলো রেশিও হলো ব্যবসার ক্ষেত্রে, রেট হলো সুদের ক্ষেত্রে, আর জাকাতের ক্ষেত্রে সেটা হলো পোর্শন বা ভাগ বা অংশ। আপনার যে ইনকাম বা উপার্জনের অংশ বা আপনার যে সম্পদের একটা অংশ, যেটা একটা শর্ত সাপেক্ষে থাকে, সেইটার একটা ভাগ গরিবের, একটা পোর্শন গরিবের। এখানে রেট শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমাকে উনি বলছেন যে রেট আছে জাকাতে, তাহলে কি এটা হারাম হয়ে যাবে? মানে জাকাতে যেহেতু রেট আছে সেহেতু এখানেও রেটটা স্বাভাবিক না। জাকাতের সাথে রেটের কোনো সম্পর্ক নাই। রেট জিনিসটা অন্যের কাছ থেকে আসার জন্য ব্যবহার করা হয়, আর জাকাত হলো আপনার ভাগ, আপনার ইনকামের একটা ভাগ, আপনার সম্পদের একটা ভাগ গরিবের। তো শব্দগুলো খুব ভালোভাবে জানতে হবে।
আমরা ইসলামী ব্যাংকিং শেখার চেষ্টা করছি এবং প্রকৃত ইসলামী ব্যাংকিং শেখার এবং প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি। সেই সংগ্রামে আপনি একাত্ম হবেন এটাই আশা করি। এরপরে ওভারডিউ চার্জ। ওভারডিউ চার্জ কেন হবে? আমি ইসলামী ব্যাংক তো ঋণই দিবে না, ওভারডিউ চার্জ এই শব্দটাই থাকা সম্ভব না। এরপরে রিশিডিউলিং, পুনঃতফসিলীকরণ। কনভেনশনাল ব্যাংকগুলোতে যখন একটা ঋণ খারাপ অবস্থায় চলে যায় বা শোধ করতে পারছে না, পরিশোধ করতে পারছে না, তখন ওই গ্রাহক সময় চায়। তো কিছু ডাউন পেমেন্ট দেওয়ার পরে তার সময়টা বৃদ্ধি করে দেওয়া হয়, নতুন করে লোনটা রিনিউ করা হয়, মানে রিশিডিউলিংয়ের মাধ্যমে। সেটাকেই বলে রিশিডিউলিং বা পুনঃতফসিলীকরণ। এটা তো ইসলামী ব্যাংকে থাকার কথা না। সাসপেন্স অ্যাকাউন্ট, যে লোনগুলো খারাপ হয়ে যায়, যে সুদ তো হলো ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম হয়, এটা রাত পোহালেই টাকা ঢুকে যায় এই অ্যাকাউন্টে। তো ওই অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারছে না কেন? কারণ লোনটা খারাপ। তো ওই ধরনের খারাপ লোন বা লোন জিনিসটাই তো ইসলামী ব্যাংকে নাই। তো সুতরাং সাসপেন্স অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে থাকবে না, সন্দেহজনক কোনো হিসাব ইসলামী ব্যাংকে থাকবে না। তারপর হলো মর্টগেজ বা বন্ধক। আপনি চিন্তা করেন, আপনি একটা দোকানে বা একটা ব্যবসা ক্ষেত্রে আপনি বিনিয়োগ করেছেন। বিনিয়োগ করার পর আপনি অন্য পার্টনারদেরকে বললেন যে আমি বিনিয়োগ করব, কিন্তু শর্ত হলো তোমাদের 10 বিঘা জমি আমাকে মর্টগেজ করে দিতে হবে। কেউ কি দিবে? আসলে মর্টগেজের সম্পর্ক হলো ঋণের সাথে, লোনের সাথে, লোনের সিকিউরিটি হিসেবে। ইসলামী ব্যাংক তো লোনই দেবে না, তাহলে মর্টগেজ কি জন্য থাকবে ভাই? এরপরে এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেট মানে মেয়াদ শেষ, মেয়াদ উত্তীর্ণ যে তারিখ। মেয়াদ উত্তীর্ণ কেন? আপনি বিনিয়োগ করছেন, মেয়াদ উত্তীর্ণ হয়? বিনিয়োগের বা ব্যবসার মেয়াদ তো ক্যালেন্ডার দেখে হবে না, ব্যবসা দেখেই হবে। ব্যবসার লাভ ক্ষতির হিসাব নিকাশ যখন চুকিয়ে দেওয়া হবে, তখন এটার হিসাব নিকাশ শেষ হলো বলা যেতে পারে। অথবা সাময়িক যে ব্যবসাগুলো, যেমন ধরেন একটা মেলাতে আপনি একটা স্টল নিয়েছেন, এই স্টল চলবে যতদিন মেলাটা চলবে। তো মেলা শেষ হলেই লাভ ক্ষতি হিসাব করে মূলধনগুলো যার যার সেটা নিয়ে নিয়ে আমরা ব্যবসা ক্লোজ করতে পারি। তো এইভাবে ব্যবসা ক্লোজ হবে। হয়তো আপনি সিজনাল কোনো বিজনেস করছেন, যেমন আমের ব্যবসা করছেন, আমের উৎপাদন বা এই আমের যতক্ষণ পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমের ব্যবসা করতে পারবেন, কিন্তু যখন আম শেষ হয়ে গেছে তখন তো আর ব্যবসা করতে পারছেন না, তখন আপনি ব্যবসাটা গুটিয়ে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এক্সপায়ারি ডেট তো থাকার কথা না। তারপরে লোন রিকভারি। আমি তো লোনই দিচ্ছি না, তাহলে রিকভারি প্রশ্ন আসবে কী করে? হ্যাঁ, কিছু কালেকশনের ব্যাপার থাকতে পারে, সেইটার একটা ইউনিট থাকতে পারে যে আমার কিছু সার্ভিস অথবা আমার কিছু প্রোডাক্ট, এই জিনিসটা কালেকশন করে নিয়ে আসতে হবে। কিছু অ্যামাউন্ট যেটা পাওনা থাকতে পারে সামান্য কিছু, সেইটা কালেকশন করার ব্যাপার থাকতে পারে। কিন্তু সেইটা রিকভারি মানে হলো এই যে মামলা হামলা, হ্যাঁ, চেকের মামলা, তারপরে অর্থ ঋণে মামলা। এখানে দেখেন একটা জিনিস, অর্থ ঋণে মামলা করছি, অর্থ ঋণ আদালতে মামলা করছি, আর ইসলামী ব্যাংক দাবি করছে যে আমরা ঋণ দিই না, আমরা বিনিয়োগ করি। তাহলে কিভাবে সম্ভব? তারপরে লোন টেক ওভার। অন্য ব্যাংক লোন দিয়েছে, সেই লোনটাকে আমরা ভালো রেট দিয়ে, ভালো সুযোগ সুবিধা দিয়ে নিয়ে আসার যে ব্যাপারটা, সেইটাই হলো লোন টেক ওভার। এটা তো ইসলামী ব্যাংকে থাকাই সম্ভব না। তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে যে আমার ব্যাংকটা যদি ইসলামী ব্যাংক হয়, তাহলে এই 11টা বিষয় কোনো মতেই থাকবে না। এখানে যেটা থাকবে সেটা হলো বিনিয়োগ থাকবে, বিনিয়োগের চুক্তি থাকবে, এখানে লাভ ক্ষতির রেশিও থাকবে, সেইটা চুক্তিতে উল্লেখ থাকবে, এবং সব কিছু ক্লিয়ার থাকবে। আমার টাকা, গ্রাহকের টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে, কিভাবে হচ্ছে, ওইখানে লাভগুলো কতখানি হচ্ছে, সেইগুলো সব কিছু স্পষ্টভাবে গ্রাহকদের সামনে তুলে ধরা হবে। এইটাই হলো ব্যবসা, মানে ব্যবসা থাকতে হবে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ঋণ বা সুদ, ঋণের ব্যবসাকে হালাল করেননি, সুদকে হারাম করেছেন। সুতরাং আমাদেরকে সুদ থেকে মুক্ত থাকতে হবে, সমাজকে সুদ মুক্ত
রাখতে হবে, সুদ মুক্ত রাখার জন্য, সুদ মুক্ত করার জন্য আমাদেরকে সংগ্রাম চালাতে হবে। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তো এই বিষয়টা আমরা তুলে ধরলাম যে ইসলামী ব্যাংকে যা যা থাকার কথা না, কি কি থাকার কথা না। দেখেন, লোন বা ঋণ, ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানত, এসওডি মানে সিকিউরিটি ওভারড্রাফট, ইন্টারেস্ট রেট বা সো কল্ড প্রফিট রেট, ওভারডিউ চার্জ, রিশিডিউলিং বা পুনঃতফসিলীকরণ, সাসপেন্স অ্যাকাউন্ট, মর্টগেজ বা বন্ধক, এক্সপায়ারি ডেট, লোন রিকভারি, লোন টেক ওভার। এই জিনিসগুলো যদি আমরা ইসলামী ব্যাংক থেকে ফেলে দিতে পারি এবং প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ব্যাংকগুলোর উন্নতি হবে, সমাজ উন্নতি হবে, সমাজের উন্নতি হবে এবং মানুষের কল্যাণ হবে। তো আমার এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক দেবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে লিখবেন, এবং অন্যরা যাতে এই ভিডিওটা দেখতে পায় এবং জানতে পারে প্রকৃত ইসলামী ব্যাংকিং সম্পর্কে, তাহলে সেই জন্য আপনি অনুগ্রহ করে শেয়ার করবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।